আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, টেস্ট পরীক্ষার শুরুর মুহূর্তে এই ধরনের একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি পড়লাম, সবকিছু জানলাম, টোটালি পরীক্ষায় কমন আসছে, কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারলাম না, তাও আবার সঠিকভাবে, যেটা শিক্ষক আমার কাছ থেকে আশা করে। এতদিন একটা প্রতিষ্ঠানে পড়েছো, সেই প্রতিষ্ঠানে অনেকগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছো, শিক্ষক তোমার কাছ থেকে কেমন লেখা আশা করে বা কিভাবে লেখলে শিক্ষক তোমাকে ওইখানে পুরো নাম্বার দেয় বা কেমন নাম্বার দেয়, আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর এই বিষয়গুলো জানা আছে। সেমভাবে পরীক্ষার খাতায়, টেস্ট পরীক্ষার খাতায় আমাদেরকে ওইভাবেই লিখতে হবে যাতে আমার লেখার উপর ডিপেন্ড করে শিক্ষক আমাকে সর্বোচ্চ নাম্বারটা দেয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। টেস্ট পরীক্ষার খাতায় কিভাবে লিখবো শুধুমাত্র এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা না, আজকের ভিডিওটা তুমি ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ইউজ করতে পারবে। অর্থাৎ বোর্ড পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবে, কিভাবে লিখলে শিক্ষক তোমাকে পুরো নাম্বারটা দিবে। একই লেখা একটা শিক্ষার্থী লিখছে, প্রশ্নের উত্তর সেম, একটা প্রশ্নের উত্তর সেম লেখা লিখছো, একজন লেখছে এক স্টাইলে যেখানে সেই সৃজনশীলে 10-এর ভিতর থেকে পাচ্ছে 7, তুমি লিখছো এক স্টাইলে যেখানে তুমি সৃজনশীলে 10-এর ভিতর পাচ্ছ 9, অথবা কোনো সেট প্রশ্নে 10-এর ভিতর 10ই পাচ্ছ। অনেক শিক্ষার্থী প্রশ্ন করবে, ভাইয়া সৃজনশীলে কি আসলে 10-এর ভিতর 10 দেয়? হ্যাঁ, 100% দেয়। আমাদের আশেপাশে যে সমস্ত টিচাররা বোর্ড পরীক্ষার খাতা দেখে, আমরা এমন হিউজ পরিমাণ শিক্ষককে দেখেছি সৃজনশীলে 10-এর ভিতর 10 দেয়। টেস্ট পরীক্ষায় 10-এর ভিতর 10 পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়, কারণ কি প্রতিষ্ঠানে যে শিক্ষকরা থাকে তারা কখনো শিক্ষার্থীদেরকে ওই ফুল নাম্বারটা দিতে চায় না। কিন্তু এই শিক্ষার্থীরাই যখন বোর্ড পরীক্ষা দিবে, বোর্ড পরীক্ষায় আবার শিক্ষকরা এইভাবে নাম্বার কাটে না। বোর্ড পরীক্ষায় যদি একজন শিক্ষার্থী ভালো করে লেখে, ফুললি একটা লেখায় যেগুলো থাকা দরকার সবকিছু যদি থাকে, তাহলে পুরো নাম্বারটা দিয়ে দেয়। সেক্ষেত্রে বোর্ড পরীক্ষাও আমাদের যেই প্রসেস অবলম্বন করে লিখতে হবে, এই টেস্ট পরীক্ষাও সেম প্রসেস অবলম্বন করে লিখতে হবে। জাস্ট একটু কল্পনা করো যে এক একটা সৃজনশীল প্রশ্ন থেকে যদি 2 নাম্বার করে কাটা যায়, 7টা প্রশ্ন থেকে 14 নাম্বার নাই। একটা প্রশ্নে যদি 3 করে কাটা যায়, 7টা প্রশ্ন থেকে 21 নাম্বার নাই। এই 21 নাম্বার কষ্ট করে লিখতে গেলে টোটালি 2 সেট প্রশ্ন আমাদের কমন পেতে হবে, 2 সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে। সে 21 নাম্বার এমনিতে হাওয়া হয়ে যাচ্ছে। তাহলে আমার পরীক্ষায় লেখার ক্ষেত্রে কতটা সিরিয়াস হওয়া প্রয়োজন একটু চিন্তা করে দেখো। আমরা যদি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করি, সৃজনশীল থাকবে। এই সৃজনশীল শুধুমাত্র বাংলা প্রথম পত্র না, এরকম আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেখানে আমাকে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। চেষ্টা করবে বাংলা প্রথম পত্র বা যে সাবজেক্টগুলোতে লিখতে হয় এই সাবজেক্টগুলো ব্যতীত, যেখানে ম্যাথ আছে বা ম্যাথ সম্বলিত এরকম চ্যাপ্টারগুলো আছে, যদি তোমার পরীক্ষায় ম্যাথ রিলেটেড একটা কোশ্চিন থাকে, পাশাপাশি লিখতে হবে সৃজনশীল, সেরকম একটা বর্ণনা ভিত্তিক একটা কোশ্চিন থাকে, তাহলে তুমি দুইটার ভিতর ম্যাথ রিলেটেড যে কোশ্চিনটা আছে ওইটার অ্যান্সার করার চেষ্টা করবে। কারণ কি ওইটার অ্যান্সার করলে তুমি পুরো নাম্বার পাবে। ওইখানে না বানান ভুলের জন্য নাম্বার কাটবে, ওইখানে না হাতের লেখার জন্য নাম্বার কাটবে, পুরো নাম্বারটা পাবে। এই জন্য ম্যাথ রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্সার করার চেষ্টা করবে। বাংলা প্রথম সহ বর্ণনামূলকভাবে অ্যান্সার করতে হবে, লিখে অ্যান্সার করতে হবে। এইরকম যতগুলো চ্যাপ্টার থেকে তোমার কোশ্চিন আসবে, এগুলো যখন তুমি লিখতে যাবে, ক নাম্বার প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথমত যখন খাতায় লেখাটা শুরু করবে, লেখার একটা সৌন্দর্য আছে। 1 নং প্রশ্নের ক এর উত্তর দিয়ে নিলে সময় সাপেক্ষ, টাইম বেশি দেওয়া যাবে না। সেক্ষেত্রে তুমি লিখবে 1 নং প্রশ্নের উত্তর, পরবর্তীতে নিচে লিখে নিবে ক। যখন খ লিখছো তখন লিখবে খ, গ লিখছো তখন লিখবে গ, ঘ লিখছো তখন লিখবে ঘ। বারবার করে 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর। অনেক শিক্ষার্থীকে দেখেছি বোর্ড পরীক্ষার হলে এরকম করে থাকে যে 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর, এত লিখতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। অত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যখনই তুমি 1 নং প্রশ্নের ক নাম্বারের উত্তর লিখছো, ক নাম্বারের উত্তর যদি এক কথায় শেষ করে দাও, ওই প্রশ্নটা সঠিক হওয়ার জন্য 1 নাম্বার পাবে। যদি বর্ণনা দিয়ে লেখো তাও তুমি 1 নাম্বার পাবে। তাহলে অহেতুক ওই 1 নাম্বারের জন্য এক্সট্রা এক গাদা জিনিস লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? একটা প্রশ্ন একটা উত্তর, শেষ, 1 নাম্বার কনফার্ম। তাহলে এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। খ নাম্বারে 2টা পার্ট। এক পার্ট, প্রথম পার্টে আমাকে জ্ঞানমূলকভাবে যে প্রশ্নটা করেছে ছোট্ট কথায় 1 লাইনে সেই প্রশ্নের উত্তর শেষ করে দিতে হবে, শেষ। যখনই দ্বিতীয় পার্টে আমি যাব, ওই যে প্রথম পার্টে জ্ঞানমূলকভাবে যে প্রশ্নের অ্যান্সারটা শেষ করলাম, ওইটা আমি দ্বিতীয় পার্টে একটু ব্যাখ্যা করব, 4 লাইন 5 লাইন একটু ব্যাখ্যা করব। এই ব্যাখ্যাটা যখন আমি করে দিলাম, 2টা পার্টে খ নাম্বার প্রশ্নটা শেষ করে দিলাম, তখন এই 2 পার্ট সুন্দর করে শেষ করার জন্য
জন্য এখানে আমি পুরো নাম্বারটা পাবো, এখানেও শিক্ষক আমার কোনো নাম্বার কাটবে না। এইবার আসি গতে, এই দুইটা প্রশ্নে শিক্ষকরা সাধারণত নাম্বার কেটে থাকে। এই গ এবং ঘতে আমাদের একটু সিরিয়াস হতে হবে। গ নাম্বার প্রশ্ন লেখার জন্য তুমি 3টা পার্ট করবে, অনেকে 4টা পার্ট করে, কিন্তু আমি বলবো 3টা পার্ট করবে। প্রথম পার্ট জ্ঞানমূলক ভাবে যে কোশ্চেনটা করেছে, যদি প্রশ্ন করে যে মিল আছে কিনা খুঁজে বের করো, তুমি যদি দেখো যে মিল আছে, সুন্দর করে বলবে যে মিল আছে, কোন জায়গাতে মিল আছে সেটা সুন্দর করে উল্লেখ করে দিবে, কি বুঝিয়েছে এই রিলেটেড প্রশ্ন করলে সেটা এক কথায় উল্লেখ করে দিবে। অর্থাৎ প্রশ্নে ক নাম্বার প্রশ্নে তোমাকে যেটা করতে বলা হবে সেটা সুন্দর করে এক কথায় বা এক লাইনে বা 2 লাইনে তুমি প্রথমত শেষ করে দিবে। পরবর্তীতে তুমি একটা ব্যাখ্যা দিবে, অর্থাৎ পাঠ্যবই সম্পর্কে তোমার ধারণা আছে, উদ্দীপক সম্পর্কে তোমার ধারণা আছে। অনেক শিক্ষার্থী গ নাম্বার প্রশ্ন লিখতে গিয়ে অনেকে পাঠ্যবইয়ের অংশ দেয় না, অনেকে উদ্দীপকের অংশ দেয় না। এরকম করলে হবে না। যখন তোমার একটা সৃজনশীল প্রশ্ন পড়েছে, তোমার গ নাম্বার অংশে তোমার উদ্দীপকে যেগুলো আছে সেগুলোর সাথে পাঠ্যবইয়ের মিল রেখে যে উত্তরটা চেয়েছে সেটা সুন্দর করে দিতে হবে। দ্বিতীয় পার্ট চলে গেল। 3 নম্বর পার্টটা যখন তুমি লিখবে সেখানে তোমার নিজের ব্যক্তিগত মতামত থাকতে পারে, এই সম্পর্কিত সুন্দর আরেকটা প্যারা লিখে দিবে ডিটেইলস। গ এবং ঘ নাম্বার প্রশ্ন লেখার জন্য বিশেষ করে যেখানে লিখতে হয় আমাদেরকে, সেখানে যদি পাঠ্যবই সম্পর্কিত এতটুকু জ্ঞান মাথার ভিতর থাকে প্লাস উদ্দীপকটা যদি ভালো করে বুঝতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় না যে গ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার প্রশ্ন লেখার জন্য আমাদেরকে এক্সট্রা কষ্ট করতে হবে। আমি ইজিলি গ এবং ঘ নাম্বার প্রশ্নের আনসার লিখতে পারবো। ঘ নাম্বার প্রশ্ন 4টা পার্টে লিখবে। গ নাম্বার প্রশ্ন যেই প্রসেসে লিখেছো, ঘ নাম্বারও সেম প্রসেসে 4টা পার্টে শেষ করে দিবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানো, মানে গ নাম্বার কত পেজ লিখবো, ঘ নাম্বার কত পেজ লিখবো, শিক্ষার্থীরা বারবার করে এই প্রশ্নগুলো করে। অনেকে মনে করে যে আমি গ যদি 2-3 পেজ লিখি তাহলে আমাকে পুরো 2-3 নাম্বার দিয়ে দিবে। অনেকে মনে করে ঘ 2-3 পেজ লিখলে পুরো নাম্বারটা দিয়ে দিবে। বিষয়টা এরকম না। প্রশ্নের অ্যান্সার সঠিকভাবে হলে আর শিক্ষকরা যে নিয়ম মেইনটেইন করে একটা শিক্ষার্থীকে পুরো নাম্বার দেয়, সেটা যদি তুমি করে আসতে পারো তাহলে তুমি পুরো নাম্বারটা পাবে। এটা করতে হলে কি করতে হবে, একটা সৃজনশীল প্রশ্ন যেই কয় ভাগে লেখা যায়, যেই কয় পার্টে বা প্যারায় লেখা যায়, প্রত্যেকটা প্রশ্ন সেই কয় পার্টে বা প্যারায় লিখতে হবে। ক নাম্বারটা যেভাবে বললাম সেভাবে লিখবে, খ যেভাবে বললাম সেভাবে লিখবে, গ যেভাবে বললাম সেভাবে লিখবে, ঘ যেভাবে বললাম সেভাবে লিখবে। এভাবে পার্ট বাই পার্ট সুন্দর করে প্যারা প্যারা করে লিখলে অনেক সময় হাতের লেখা যদি খারাপও হয়, লাইনগুলো যদি সোজা হয়, প্যারা প্যারা করে যদি লেখা যায়, তাহলে শিক্ষক আমাকে এখানে পুরো নাম্বার দিবে। অর্থাৎ শিক্ষকের নাম্বার কাটার কোনো অপশন থাকে না। আমি প্রশ্ন পরীক্ষায় সবগুলো কমন পেয়েছি, সবগুলো পারি, পরীক্ষার হলে সুন্দর করে লিখে আসতে পারলাম না, তাহলে ওই পারার কোনো লাভ হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই বিষয়ে, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন এক একটা প্রশ্ন লেখার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে। ওই টাইমের বাইরে গেলে, মনে করো প্রথম সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আমি 20 মিনিট বা 22 মিনিট সময় পেয়েছি। এখন এই 22 মিনিট সময়ে আমাকে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন লিখতে হবে, কিন্তু আমরা কি করি, ওই 22 মিনিট সময়ে 1 নম্বর প্রশ্ন না লিখে আমরা ওই 1 নম্বর প্রশ্ন লেখার ক্ষেত্রে 35 মিনিট সময় কাটিয়ে দিই। প্রথম 2টা প্রশ্ন এত সুন্দর হাতের লেখা হয়, শিক্ষক সেখানে 10-এর ভিতর 10 দিতে বাধ্য, কিন্তু পরবর্তীগুলো এত বিশ্রী হাতের লেখা হয় যেখানে আমি 6ও পাই না। তাহলে প্রথম 2টা প্রশ্নে আমার 10 পেয়ে কি কোনো লাভ হলো? কোনো লাভিত হলো না। সেক্ষেত্রে প্রথম নাম্বার সৃজনশীল প্রশ্নটা যেভাবে লিখবো বা যেমন হাতের লেখা করবো, লাস্টের দিকে গিয়েও সেম হাতের লেখা করতে হবে। এই জন্য টাইমটা মেনটেন করতে হবে, যে প্রথম সেট সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে 22 মিনিট সময় ইউজ করেছি, পরবর্তীটাও 22 মিনিট, তারপরেরটাও 22 মিনিট, এভাবে এক একটা প্রশ্ন লেখার ক্ষেত্রে যেই কয় মিনিট সময় দরকার অ্যাকুরেট সেই কয় মিনিট সময় দিয়ে আমি 7টা প্রশ্নের অ্যান্সার নির্দিষ্ট সময়ের ভিতর শেষ করে ফেলেছি। সেক্ষেত্রে তুমি প্রথম প্রশ্নে যেমন নাম্বার পাবে, লাস্টের প্রশ্ন সেম নাম্বার পাবে। হ্যাঁ, বাংলা প্রথম পত্রের কয় পেজেরটা আমি শেষ করে নেই। বাংলা প্রথম পত্রে গ নাম্বার প্রশ্ন তুমি 1.5 পেজের কমে লিখবে না, 1.5 পেজ প্লাস সর্বোচ্চ হলে 2 পেজ লিখতে পারো। তবে আমার মনে হয় 1.5 পেজের ভিতর শেষ করে দিলে এনাফ। ঘ নাম্বার প্রশ্ন 2 পেজের ভিতর শেষ করে দিলে এনাফ। কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন যদি অত বড় না হয় তাহলে লেখার কোনো প্রয়োজন নাই। মূল কথা লিখতে যতটুকু লাগে, 3টা পার্ট করতে বা 4টা পার্ট করতে যতটুকু অংশ লাগে ততটুকু অংশ সুন্দর করে লিখে দিবে। কিন্তু ওই 1 পেজে টোটাল প্রশ্নের অ্যান্সারটা করা যায় না। সময় সংক্ষেপ করে 1 পেজের ভিতর শেষ করে দিলে তাহলে তুমি পুরো নাম্বারটা পাবে না। পুরো নাম্বার পাওয়ার জন্য যা যা করার দরকার সবকিছু আমাদেরকে করতে হবে। টেস্ট পরীক্ষার আগে বিশেষ করে এই লেখার বিষয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর একটু মনোযোগী হওয়া উচিত। শুধুমাত্র প্রশ্ন কমন পেলেই চলবে না, পরীক্ষার খাতায় সেগুলো সুন্দর করে উপস্থাপন করতে হবে। টেস্ট পরীক্ষার 1 মাস আগে আমরা তোমাদের যে রুটিনটা দিয়েছিলাম, সেই রুটিনে আমরা সুন্দর করে হাতের লেখা প্র্যাকটিসের জন্য 1 থেকে 1.5 ঘন্টা সময় রেখেছিলাম, যাতে প্রত্যেকটা দিন তুমি হাতের লেখা প্র্যাকটিস করতে পারো, নির্দিষ্ট সময়ের ভিতর সকল প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে করে আসতে পারো। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই কথাগুলো মনে রাখবে। যারা আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।